বিছানায় চার হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমোচ্ছে প্রিহুলা। পরনে তার লাল টুকটুকে বেনারসি। মাথার খোপটা মাথার খোপাটা খানিক আলগা হয়ে আছে। গায়ে এখনো তার গয়না জড়িয়ে। খানিকক্ষণ ধ্যান মগ্ন হয়ে প্রিহুলার দিকে তাকিয়ে আছে হিয়ন। দুঃস্বপ্নের মতোই যেন ঘটে গেল সব। কিশোরী মেয়েটাকে বউ করে এক প্রকার যেচেই অপরাধ করেছে সে। অবশ্য সত্যিকার অর্থে এই বিয়েটা মেনে নেয়নি হিয়ন। তবে বিয়েটা তো অস্বীকারও করা যায় না। ভাবনার ছেদ ঘটতেই দীর্ঘশ্বাস টানল সে। শুনশান বাতাস বইছে বাহিরে। ব্যালকনিতে দাঁড়ালে বেশ ভালোভাবেই উপভোগ করা যায়। টিনের ছাউনির ব্যালকনির কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে হিয়ন। মনে তার বিস্তর চিন্তার বিচরণ। মধ্যরাতের শীতল বাতাসেও মাথায় চিকন ঘামের রেখা স্পষ্ট। এখনো সবটা ভাবনার ঘোর মনে হচ্ছে। আজকের ঘটে যাওয়া ঘটনা বিন্দু পরিমাণ সময়ের জন্যে ভুলতে পারছে না। অন্যায়ের প্রতিবাদ ঠেকাতে আজ সে নিজেই বিশাল অন্যায়কে প্রশ্রয় দিয়ে বসে আছে। নিজের উপর প্রচণ্ড ধিক্কার হচ্ছে। এছাড়া আর উপায় ছিল না যে। বিকালে ঘটে যাওয়া ভাবনায় ডুবে হিয়ন। মাকে নিয়ে গ্রামে দাদু বাড়ির উদ্দেশ্যে এসেছে হিয়ন। গ্রামে হিয়নের দাদার বেশ নামডাক। ব্যাপারী বাড়ি বলতেই চিনতে একটুও ভুল করে না কেউ। গ্রামের সরু রাস্তা ভেদ করে বিশাল গাড়িটি আর সামনে এগোতে পারে না। হিয়ন বাধ্য হয়ে পায়ে হেঁটে যাচ্ছে মাকে নিয়ে। সরু রাস্তা পেরিয়ে যেতেই খানিকটা দূরে দৃষ্টি হোঁচট খায় হিয়নের। খোলা মাঠের মতো জায়গায় বিশাল বিয়ের আয়োজন হচ্ছে। চারিপাশে চিকন দড়ির মতো টেনে তাতে রং বেরঙের কাগজ লাগিয়ে দেওয়া। কলা গাছের সাজানো বড় সড়ো গেট। লোকে লোকে সমাগম। দল বেঁধে খাওয়ার আয়োজন হচ্ছে। এর আগে এমন বিয়ে কখনো দেখা হয়নি হিয়নের। থমকে দাঁড়িয়ে পড়ে সে। পেছন থেকে তাড়া দেয় লাইলা খাতুন। দাঁড়িয়ে পড়লি যে বাবা? জমকালো আয়োজন ভেদ করে কনের দিকে নজর পড়ল হিয়নের। মায়ের কথা বিন্দুমাত্র কর্ণপাত হয়নি। স্বল্প বয়সী এক মেয়ে লাল টুকটুকে বেনারসি পরে বসে আছে। চঞ্চল ভাব স্পষ্ট কিশোরীর মুখের আদলে। মেয়েটির আজ বিয়ে। সে বোধগম্য বুঝি বিন্দু পরিমাণ নেই তার মাঝে। স্বভাবেই তা লক্ষ্য করা যাচ্ছে। কাজী এতক্ষণে মেয়েটার সামনে এসে বসেছে। তখনই সেদিকে দিকবিদিক শূন্য হয়ে ছুটছে হিয়ন। ছেলের এহেন কাণ্ডে হতভম্ব লাইলা খাতুন। অগত্যা হিয়নের পেছন তিনিও ছুটছেন। গ্রামের বয়োজ্যেষ্ঠরা উপস্থিত আছেন বিয়ের আসরে। সবার মাঝখানে এসে দাঁড়ালো হিয়ন। জোরালো গলায় বলল, এ বিয়ে হবে না। উপস্থিত সবাই আগন্তুকের এমন কথায় বিস্মিত হয়ে তাকিয়ে। ভরা বিয়ের আসরে কোথা থেকে উদয় হলো এই যুবক? কনের সঙ্গে কোনো যোগসূত্র নেই তো? গ্রাম্য মহিলারা প্রিহুলাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে আটকে রাখলেন। খাবার রেখে উৎসুক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সকলে। কেউ কেউ বা সন্দিহান দৃষ্টি বিয়ের আসর নিস্তব্ধতা কেউ কেউ বা সন্দিহান দৃষ্টি নিয়ে পরখ করছে হিয়নকে। মুহূর্তেই ভরা বিয়ের আসর নিস্তব্ধতা বিরাজ করছে। সকলের দৃষ্টি আগত ছেলেটির পানে। বেশভূষা বলছে শহরের উচ্চশিক্ষিত কোনো যুবক। মোটামুটি বয়সের একজন লোক এগিয়ে এসে হিয়নের উদ্দেশ্যে বললেন, তুমি কেডা বাবাজি? আমার মায়ের সর্বনাশ চাইছো? হিয়ন বুঝতে পেরেছে ইনি হয়তো কিশোরীর পিতা। লোকটির হাত চেপে ধরল হিয়ন। মিনতির স্বরে বলল, আঙ্কেল, এই বিয়েটা আটকানো না হলে মেয়েটির খুব বড় সর্বনাশ হয়ে যাবে। হিয়নের কথায় ভ্রু কুঞ্চিত করে তাকান আরিফ হক। তার মেয়ের বিয়ে ভাঙতে উঠে পড়ে কেন লেগেছে এই যুবক? ঠাওর করে উঠতে পারলেন না। ছেলের এমন গর্বিত কাজে চোখে পানি টলমল করছে লাইলা খাতুনের। এমন ছেলের জন্ম দিতে পেরে সত্যি আজ তিনি ধন্য। তাল মিলিয়ে এগিয়ে আসলেন তিনিও। ছেলের কথার সঙ্গে সহমত পোষণ করে উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন, আপনার কি জানেন না বাল্যবিবাহ আইনত অপরাধ? লাইলা খাতুনের এমন কথায় ছেলের বাবা বিয়ের আসর ছেড়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন। এমন অপমান তিনি সহ্য করবেন না জানান। রেনু বেগম পথ আটকে কান্না ছুড়ে দিলেন। কাকুতি মিনতি মিশ্রিত স্বরে বললেন, আমার মাইয়ার এত বড় সর্বনাশ কইরা আপনারে যাইতে পারেন না। আমি কইতেছি এই বিয়া হইব।
পরিস্থিতি ভালো বেহাল দশায় পৌঁছিয়েছে। ছেলেকে নিয়ে এই মুহূর্তে বিদেয় না হলে জেলের ভাত খেতে হবে। বিয়ে ভেঙে বরযাত্রী নিয়ে কোনো রকম বিদেয় হলেন আফতাব হোসেন। যাওয়ার আগে রেনু বেগমের কানে ফিসফিস করে বলে গেছেন। সব হিসেব চুকবো পরে। রাগে মাথার রগ ফুলে উঠেছে হিয়নের। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করে নিল সে। প্রিহুলার মায়ের সামনে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, প্লিজ আন্টি, আপনি বোঝার চেষ্টা করুন, আটকাবেন না ওদের। অগ্নি চক্ষু নিক্ষেপ করে তাকায় রেনু বেগম, যেন এক্ষুনি রাগের অনলে ভস্ম করে দিবে হিয়নকে। ক্ষিপ্ত স্বর নিয়ে বলেন তিনি। তুমি কেডা? কেন এমন করতেছো? কি ক্ষতি করছি আমরা তোমার? একজন বয়োজ্যেষ্ঠ লোক এগিয়ে আসলেন। চোখে চশমাটা ভালো মতো এঁটে নিয়ে লাইলা খাতুনের দিকে তাকিয়ে বললেন। তুমি ব্যাপারীর বাড়ির বউ না? লোকটির দিকে তাকিয়ে জবাব দেন লাইলা খাতুন। জি। লোকটি এবার হিয়নের দিকে তাকায় ভালো করে, পরক্ষণে বলে। এতক্ষণে চিনছি, তুমি লিয়াকতের পোলা। হিয়ন লোকটিকে সালাম দিল, তারপর বলল। জি। সব কটা দাঁতের পাটি বের করে হাসলেন বৃদ্ধ। পরক্ষণে হিয়নকে প্রশ্ন করলেন। তা কি করো বাবাজি? জি, সদ্য ডাক্তারি পাশ করেছি। মেলা আইগাছো? জি, দোয়া করবেন। থমথমে পরিবেশটা মুহূর্তেই হট্টগোল পড়ে গেল। গ্রামের লোকেরা মাতব্বরের সাথে সব এক হয়েছে। বিয়ে ভাঙার ফলস্বরূপ সবার চোখে মুখেই রাগের রেখা। মাতব্বর দাঁড়িয়ে উঁচু স্বরে বললেন। মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হিয়নের। সে তো শুধু অন্যায়ের প্রতিবাদ করেছে। হিয়ন বিয়ে করলে সেটা তো অপরাধী হবে। তবে বিয়ে ভেঙে ফায়দা হলো কি? ক্রমেই রাগ নিয়ন্ত্রণ হারাচ্ছে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলে সে। দেখুন, ওর বিয়ের বয়স হয়নি, কেন বুঝতে পারছেন না আপনারা? এখন অযথা বিষয়টা আরো জটিল করতে চাচ্ছেন। গ্রামের মহিলারা কানা ঘোষা করে নিজেদের মধ্যে বলা বলি করছে। শহরের পোলারা ভালো হয় না, মাইয়া নিয়া বেইচা দেয়। নিত্য নতুন কত কাহিনী শুনি খবরের পাতায়। কি ফন্দি নিয়ে আসছে এই পোলা কে জানে। নানান কথা হিয়নের কান অব্দি পৌঁছচ্ছে। এদের মন মানসিকতা দেখে মন থেকে এক প্রকার ধিক্কার আসছে। উপকার করতে এসে উল্টে বিশ্রীভাবে ফেসে যাচ্ছে সে। ইচ্ছে করছে মুখের উপর 2-4টে জবাব দিয়ে দিতে। অবশ্য এখানে বাকবিতণ্ডা করা মানে ঝামেলার বিস্তার ঘটানো। ভালোই ভালোই সব কিছু মিটিয়ে চলে যেতে পারলেই নিস্তার। লাইলা খাতুন নীরব দর্শকের মতো তাকিয়ে দেখছেন সব। ছেলের অমন কাজে মায়ের মন গর্বিত হয়েছে ঠিকই, কিন্তু এই ঝামেলা থেকে এখন ছেলেকে উদ্ধার করবেন কি করে? এখানে আসার পূর্বে মায়ের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল হিয়নের। পরিস্থিতি হাতের নাগালে চলে গেছে। একজন বয়োজ্যেষ্ঠ লোক, যিনি মূলত গ্রাম প্রধান, এগিয়ে এসে বললেন। শোনো বাবাজি, গ্রামে আমাগো মায়া আছে। এই পিহুলের জন্য তো পুরো গ্রামের বদনাম হইতে দিতে পারি না। এদের কথা দফায় দফায় অবাক করে হিয়নকে। একটা বাল্য মেয়ের বিয়ে ভাঙার ফলে গোটা গ্রাম কেন বদনামের শিকার হবে? কিছুই তো মাথায় প্রবেশ করছে না। চোখ মুখ কুঁচকে বলল হিয়ন। হিয়নের কথাটুকু কেড়ে নিয়ে বললেন লাইলা খাতুন। এই বিয়ে হবে, অপরাধ যেহেতু আমার ছেলের, তার মাসুলি হিউনি দেবে। আপনারা বিয়ের বন্দোবস্ত করুন। আশ্চর্য হয়ে মায়ের কথা শুনছে হিয়ন। বিয়ের বন্দোবস্ত করবে মানে? বললেই কি হয়ে গেল? এই কিশোরীকে বিয়ে করে অপরাধের বোঝা কাঁধে নেওয়ার কোনো রকম ইচ্ছে নেই হিয়নের। দরকার হয় থানায় যাবে সে। ইনি যদি গ্রাম প্রধান আর বিচারক হন, তার উপরও অবশ্যই বিচারক আছেন। দেশে আইন বলতে কিছু আছে। এদের সব কয়টাকে জেলে পুরবে হিয়ন। রাগে সর্বাঙ্গ কাঁপছে তার। চোয়াল শক্ত করে মায়ের দিকে কাঠিন্য দৃষ্টি ফেলে বলে সে। মামুনি, তুমি কি বললে? এটা ভেবে বলছো? একজনের উপকার করেছি বলে কি এখন সেই বিয়ে ভাঙার দায় আমার? কেন? এর সঙ্গে প্রতিবাদ করার মতো সাধ্য আমার আছে। কি ভেবেছে ওরা? যা বলবে চুপচাপ মেনে নেব আমরা? করুণ দৃষ্টি ফেলে ছেলের পানে তাকালেন লাইলা খাতুন। ছেলে তার শহরে মানুষ হয়েছে, গ্রামের হালচালের ব্যাপারে পুরোপুরি অজ্ঞ সে। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলেন তিনি। ঝাপসা দৃষ্টি নিয়ে ছেলেকে বলেন। এখন নিশ্চুপ থাকতে হবে হিউন।
পরিস্থিতি ঠিক করতে হবে, তাদের কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ন্তর নেই। দেখা যাক না কি হয়। তোর দাদু বেঁচে থাকলে হয়তো আজ এই দিনটি আসতো না। গ্রামের গণ্যমান্য ব্যক্তি ছিলেন তোর দাদা, রেষারেষিও ছিল অনেকের সঙ্গে। সেই সূত্র ধরে এখানকার কিছু কিছু লোক চাইবে তোর ঘাড়ে এই গ্রাম্য মেয়েটিকে চাপিয়ে দিতে। সব জায়গায় অন্যায়ের প্রতিবাদ করা যায় না বাবা। নিজ চোখেই তো দেখলি, যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মস্তিষ্কে বিকল্প রাস্তা খুঁজতে হয়, নয়তো পরিস্থিতি সমাধানের পরিবর্তে আরও বিগড়ে যায়। রাগে চোখ মুখ কুঁচকে আসে হিয়নের। কিছুতেই মাথা ঠান্ডা করতে পারছে না সে। হাত মুষ্টিবদ্ধ করে কেবল দাঁড়িয়ে রইল চুপচাপ। এত কিছু প্যাচ জানলে জীবনেও এমুখো হতো না সে। স্বেচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মেরে বসে আছে। যাই হোক, এর শেষ দেখে ছাড়বে হিয়ন। লাইলা খাতুন ছেলেকে টেনে খানিকটা আড়ালে নিয়ে গেলেন। মায়ের মুখের দিকে তাকিয়ে স্থবির দাঁড়িয়ে আছে হিয়ন। ছেলেকে সহজ করতে ওষ্ঠকোণে একটুখানি হাসি নিয়ে বলল লাইলা খাতুন। বিয়েটা করে নে বাবা। রাগ ক্ষোভে ঘন ঘন বার কয়েক শ্বাস ফেলল হিয়ন। শক্ত চোখে মুখে বলল, কেন মামুনি, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ ওদের? বিয়ে করব না আমি। দেখি কার সাধ্য আছে আমাকে রাজি করানোর। এদের গ্রামের বদনাম হওয়াতে আমার কিচ্ছু আসবে যাবে না। ছেলের রাগ দমাতে গায়ে আলতো হাত বুলিয়ে দিলেন লাইলা খাতুন। নরম গলায় বললেন, আছি তুই বিয়েটা করবি না। বিয়ে করতে আসা ছেলেটাকে জেলে পুরে দেবি, কিন্তু ছেলেটা তো কাল থানা থেকে ঠিকই ছাড়া পেয়ে যাবে। তারপর মেয়েটাকে ঠিক বিয়ে করে নেবে। তাহলে তোর এই প্রতিবাদ করে কি লাভ হলো? আপাতত তুই নামমাত্র বিয়ে করে নে। এই মেয়ের সঙ্গে সংসার করতে হবে না তোর। মেয়েটির সম্পূর্ণ দায়িত্ব আমার। মায়ের কথা খানিকটা যুক্তিযুক্ত মনে হয়েছে হিয়নের। সে চলে গেলে আজ না হয় কাল ঠিকই তো মেয়েটার বিয়ে হয়ে যাবে। তার চেয়ে বরং মায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করাই শ্রেয়। রেনু বেগম মেয়ে দিতে নারাজ। আরিফ হক গ্রামের মাতুব্বরের উপর কথা বলতে পারছেন না, যেহেতু হিয়ন ভরা বিয়ের আসরে সবটা ভেস্তে দিয়েছে। এখন তার দায় সে বহন করবে। মাতব্বরের আদেশে অবশেষে বিয়েটা হয়ে গেল। রাগের শরীর রিরি করছে হিয়নের। রেনু বেগম মরা কান্না জুড়লেন। স্বপ্নের মতোই যেন ঘটে গেল সব। মেয়েকে তো এতদূর পাঠানোর কোনো রকম ইচ্ছে ছিল না তার। একমাত্র মেয়েকে ছেড়ে কি করে থাকবে রেনু? ভাবতেই যে কলিজা কামড়ে ওঠে। গ্রামের লোকগুলোর কথা মেনে নিয়ে কোনো ভুল করেনি তো? মায়ের মন নানান দুশ্চিন্তায় বিষিয়ে ওঠে। লাইলা খাতুন এগিয়ে আসলেন। রেনু বেগমের হাত চেপে ধরে অভয়ের স্বরে বললেন, পুত্রবধূ নয়, নিজের মেয়ে হিসেবে নিয়ে যাচ্ছি প্রিহলাকে। একদিন ঠিক যোগ্য করে গড়ে তুলে নিয়ে আসবো তাকে। সেদিন এটাই হবে পুরো গ্রামের জন্য একটি দৃষ্টান্তমূলক শিক্ষা। আর আপনার মেয়ে আপনার কাছেই ফিরিয়ে দিয়ে যাব, কথা দিলাম আমি। আবছা ধোঁয়াশা অম্বর আধার কেটে ক্রমেই শুভ্রবর্ণ ধারণ করছে। ভোর হতে চলল। নাম না জানা পাহাড়ি পাখির কিচির মিচির শব্দে মুখরিত ধরণী। যতদূর দৃষ্টি যায়, দূরে জঙ্গলের গাছপালাগুলো আবছা আলোয় দানবের মতো দাঁড়িয়ে আছে। মিহি নির্মল বাতাস বইছে। ভাবনার অবসান ঘটে হিয়নের। বুক ভরে প্রলম্বিত শ্বাস নিল সে। গ্রামের লোকগুলোর এমন ভাবনা কেন ভেবে পায় না? নিয়ম অনুযায়ী প্রিহুলাকে হিয়নের ঘরে রেখে গেছে গ্রামের মহিলারা। শব্দহীন পায়ে রুমে প্রবেশ করে হিয়ন। ফাঁকা বিছানায় চোখ পড়তেই আঁতকে উঠল। সে কি মুহূর্তেই কোথায় উধাও হয়ে গেল মেয়েটি? কেবল ভোরের আলো ফুটেছে বাহিরে। রুমের কাঠের দরজাখানা ভেজানো। চিন্তার ভাঁজ ফুটে ওঠে হিয়ানের কপাল জুড়ে। টিপটপ পায়ে এসে উঠোনে এসে দাঁড়ায় সে। ইতিমধ্যেই বাসার সবাই জেগে গেছে। গ্রাম্য মহিলারা খুব ভোরে ওঠে তাদের কাজে লেগে পড়ে। লাইলা খাতুন হিয়নকে দেখতে পেয়েই এগিয়ে আসলেন। শান্ত স্বরে শুধালেন, কি বাবা, ঘুম ভাঙলো? হিয়ন খানিকটা ইতস্তত বোধ করছে। কাছুমাছু ভাব দেখে কিছু একটা আন্দাজ করতে পেরে ছেলেকে আড়ালে টেনে নিয়ে গেলেন লাইলা খাতুন। চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, তোকে খুব চিন্তিত লাগছে। চশমাটা বাহাতে ভালো করে চোখে এঁটে নিল হিয়ন। অসহায় ভঙ্গিতে বলল,
মামুনি, ভোর হতেই দেখি মেয়েটা রুমে নেই। মানে তুমি কি তাকে কোথাও দেখেছো? ভয়ানক চাহনি লাইলা খাতুনের। মিনমিন গলায় বললেন তিনি। তুই কি কিছু বলেছিলি মেয়েটাকে? তপ্ত শ্বাস ফেলে হিয়ন, পরক্ষণে বলে। এখন পর্যন্ত কথা হয়নি, নামটা মনে আছে শুধু। কাল রাতে রুমে প্রবেশ করে দেখি মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে, জাগাইনি আমি। টুনিকে নিয়ে মেয়েটার খোঁজ কর, আমি ওকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। আর শোন, তোর বাবা এই গ্রামে আসছে, সাথে তিতিনও নাকি আসছে। বিচলিত হয়ে জিজ্ঞেস করে হিয়ন। বাবাইকে বলে দিয়েছো সব? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটেছে, বলবো না? তোর বাবা একটুও নারাজ হয়নি, শুনেই তিনি ধেই ধেই করে ছেলের বউ দেখতে চলে আসছেন। আহ্লাদে আটখানা হয়ে আছেন তোর বাবাই। দীর্ঘশ্বাস ছাড়ে হিয়ন। সে খুব ভালো মতোই জানে হিয়নের বিয়ের খবর শুনে সবচেয়ে বেশি খুশি তার বাবাই ছাড়া আর কেউ হবে না। বিয়ে কর বলে কানটা অকেছো করে দিয়েছিল প্রায়। টুনির ডাকে ধ্যান ভাঙল হিয়নের। সম্মুখে দাঁড়ানো 10-11 বয়সী এক কন্যা, মাথায় 2 বিনুনি পাকানো, লাল রঙা ফ্রক গায়ে জড়িয়ে হাসি মুখে বলল। ভাইয়া চলো, আমি জানি পিউলা আপু কোথায় গেছে। হাসি ফিরিয়ে দিয়ে বলল হিয়ন। তাহলে নিয়ে চলো। উঠোন ডিঙিয়ে বাড়ির সদর দরজায় আসতেই হিয়নের দাদি জমেলা খাতুন ডেকে বললেন। ও দাদা ভাই, ভোর সকালে কই যাস? দাদির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয় হিয়ন। তোমার নাত বউকে খুঁজতে। জমেলা খাতুন ঈষৎ রাগ নিয়ে চোখে বড় বড় করে বললেন। কি কস? সেমনি এত সাহস? আমার দাদা ভাইয়ের চোখ ফাঁকি দিয়া পালায়? শব্দ করে হেসে বলল হিয়ন। আগে ধরে তো নিয়ে আসি, তারপর যা শাস্তি দেওয়ার দিও তুমি। সেমনি ঠ্যাং ভাঙমু আইস। বিয়ার পরের দিন সকাল সকাল এইভাবে পালায় কেউ? কই স্বামীর যত্নআত্তি করব, তা না কইরা ঢিঙ্গিপনা করছে। তপ্তশ্বাস ফেলল হিয়ন। মেয়েটার বোধগম্যই বা আর কতটুকু? এই বয়সে হেসে খেলে বেড়াবে, সহপাঠীদের সঙ্গে স্কুলে যাবে, তা না করে বাবা মা জ্যান্ত বলে দিল ছোট্ট মেয়েটির সমস্ত আশা, স্বপ্ন, ইচ্ছেকে। পরক্ষণে টুনিকে নিয়ে বেরিয়ে পড়ল হিয়ন। গ্রামের আঁকাবাঁকা অসমতল পথ অতিক্রম করে হেঁটে চলেছে ধীর গতিতে। ভোরের গ্রাম যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে হিয়ন। প্রকৃতির আসল রূপ বুঝি গ্রামেই। কৃষকেরা হাতে বিভিন্ন সরঞ্জাম নিয়ে জমি চাষে নেমে পড়েছে সেই সকালে। অবাক দৃষ্টি নিয়ে চারিপাশ দেখছে সব অবাক দৃষ্টি নিয়ে চারিপাশ দেখছে হিয়ন। ভাবছে শহরে ইট পাথরের লেপনে সব ঢাকা, চারিদিকে শুধুই কৃত্রিমতার ছড়াছড়ি। কিছুটা পথ যেতেই টুনিকে তাড়া দেয় হিয়ন। টুনি, আর কতক্ষণ? হেলে দুলে হাঁটছিল টুনি, পা দুটো থামিয়ে পেছনে ফিরে তাকিয়ে বলল। আর বেশি পথ নেই ভাইয়া, এই পুকুরটা পার হলেই। অবাক হয়ে বলে ওঠে হিয়ন। কি বলিস? নৌকা বাইবে কে? হিয়নের কথা শুনে মুক্তোর দানার মতো দাঁত নিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে টুনি। আর চোখে তাকায় হিয়ন। সে যে নৌকা বাইতে পারদর্শী নয় এটা কি পিচ্ছি টুনি বুঝে গেল? নিজের কাছে কেমন লজ্জিত অনুভব হলো। সাহসিকতার সহিত নৌকায় পা রেখে বলল টুনি। আমি আছি তো ভাইয়া। হিয়ন দমে যেতেই যেন টুনির কণ্ঠে জোরালো আত্মবিশ্বাস। নিশ্চুপ নৌকায় উঠে বসে হিয়ন। দক্ষতার সহিত টুনির নৌকা চালানো দেখে কিঞ্চিত অবাকই হয় সে। মেয়েটার সম্পর্কে চাচাতো বোন হয় হিয়নের। খুব ছোট কালে বোধ হয় একবার দেখেছিল তাকে, যখন সদ্য জন্ম নিয়েছিল টুনি। দাদার মৃত্যুর পর কালে ভদ্রেও আর গ্রামের চেহারা দর্শন হয়নি। জায়গা জমি নিয়ে কিছুটা ঝামেলা হওয়ায় শহরে খবর পাঠিয়েছেন দাদি। সেই সুবাদে এক প্রকার দ্রুত মাকে নিয়ে গ্রামে ছুটে আসে হিয়ন। কিন্তু এখানে এসে পরিস্থিতি তালগোল পাকাবে সেটা কল্পনাতীত ছিল। নৌকা চালাতে চালাতে গল্পে জুড়েছে টুনি। জানো ভাইয়া, পিহুলা আপু পড়াশোনায় অনেক ভালো, বৃত্তি পেয়েছে। এই বিয়ের খবর স্কুলের মাস্টার জানে না, নয়তো বিয়েটা আটকাতেন তিনি।
দিঘির শান্ত জলের পানে স্থির দৃষ্টি হিয়নের। এত মেধাবী ছাত্রী, তবে তার বাবা মা ছোট্ট কিশোরীর স্বপ্নকে গলা টিপে হত্যা কেন করতে চেয়েছে? নিজের সন্তানের এত বড় ক্ষতি কি করে চাইতে পারলো? অবশ্য মায়ের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আছে হিয়নের। তিনি যখন মেয়েটির দায়িত্ব নিয়েছেন অবশ্যই তা ঠিকঠাক পালন করবেন। তপ্তশ্বাস ছেড়ে শুধাই হিয়ন।